আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল হাসনাত তানবীর আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব সফটওয়্যার ডেভেলপমেন্টের ফুল প্রসেসটা, অর্থাৎ একটা সফটওয়্যার কীভাবে একদম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন লেভেল পর্যন্ত কাজ করে এবং এই কাজ করতে কতজন ইঞ্জিনিয়ার মাঝখানে কাজ করে এবং কতটা ডিপার্টমেন্টের লোক এখানে যুক্ত থাকে এবং ফুল প্রসেসিংটা কীভাবে হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমরা যারা নতুন সিএসসি পড়ুয়া আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে অবগত না, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী হবে এবং যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছি তাদের জন্য উপকার হবে। কারণ আমরা অনেকেই ভুল ধারণা থাকে যে হয়তোবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়েই একটা সফটওয়্যার তৈরি করে ফেলা হয়, আর তেমন কোনো কিছু থাকে না, কোনো স্টেপ থাকে না। হয়তোবা একটা ক্লায়েন্টের আমি কাজ নিলাম, রিকোয়ারমেন্ট নিলাম, সেই রিকোয়ারমেন্ট নিয়ে আমি পরের দিন কয়েকজন ডেভেলপার রেখে আমি কাজ করে ফেলছি। জিনিসটা কিন্তু এরকম না। অনেকগুলা ভুল কোম্পানি বা ভুল অর্গানাইজেশন এই জিনিসগুলো করে থাকে। ভুল বলবো না, মানে তারা এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল মানে রিকোয়ারমেন্ট থেকে অ্যানালাইসিস থেকে শুরু করে একদম প্রোডাকশন পর্যন্ত যাওয়ার যে প্রসেসে মাঝখানে যতগুলা ক্যাটাগরির লোক থাকে, ডিপার্টমেন্টের লোক থাকে, বিভিন্ন ধরনের প্রসেস থাকে, সেইগুলো কমপ্লিট না করেই জাস্ট একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়েই দুজন ডেভেলপার রাখলেন, রেখে আমি প্রজেক্টটা ডেলিভারি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম আমরা বলতে পারি আনস্ট্রাকচারাল এবং এটা সম্পূর্ণ নিয়মমাফিক না। আমরা যদি একটা ইন্টারন্যাশনাল ওয়েতে ধরি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেভাবে করে, বড় অর্গানাইজেশনগুলো যেভাবে একটা সফটওয়্যার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রোডাকশন পর্যন্ত কাজ করে, সেই প্রসেসগুলো কমপ্লিট করে, সেগুলা যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে আমাদের পরবর্তীতে ক্লায়েন্টের সাথেও কোনো সমস্যা হয় না এবং আমাদের প্রোডাক্টটাও একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় এবং পরবর্তীতে কোনো ধরনের বেশি সমস্যা তৈরি হয় না, বা বেশি ধরনের ফিক্সিং, বাগ অথবা ফিচার নিয়ে সমস্যা, হয়তোবা ক্লায়েন্টে যে ধরনের ফিচার বলছে আপনি ওই ধরনের ফিচার দিতে পারেন নাই, বা রিকোয়ারমেন্টটা তার ফুলফিল হয় নাই। এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না। তো প্রথমত আমরা আসি যে ক্লায়েন্ট তার মনের ইচ্ছা মতো, তার মনের মাধুরী মিশিয়ে সে তার বিজনেসের লজিকগুলো আপনাকে বলবে বা তার বিজনেসটা বলবে যে আমার এই ধরনের বিজনেস, এই বিজনেসটা আমি আমার অনলাইনে এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা অনলাইনে প্রদর্শন করতে চাচ্ছি, অথবা আমি সফটওয়্যার সিস্টেমে ঢুকাতে চাচ্ছি অথবা সফটওয়্যার সিস্টেমে এন্ট্রি করতে চাচ্ছি যে আমার এই রিকোয়ারমেন্টগুলো থাকবে, এগুলা দিয়ে কাজ করতে হবে। তখন সে ক্লায়েন্টের বেশিরভাগই যে একটা রিকোয়ারমেন্ট কথা বলবে এবং বলে সে বাজেট জানতে চাইবে যে আপনি কত টাকা বাজেটের ভিতরে আমাকে এটা করে দিবেন। আচ্ছা, এখন এখানে কে আসবে? প্রথম অবস্থায় প্রথম আসবে যারা সেলস এক্সিকিউটিভ, তারা আসবে। তারা এসে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো তারা লিপিবদ্ধ করবে এবং লিপিবদ্ধ বলতে তারা নোট করবে, জানবে ক্লায়েন্টের কি সমস্যা এবং তাকে অফার করবে যে আমরা এটা করে দিতে পারবো বা আপনার যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। তো তার সাথে একটা মোটামুটি সাময়িক চুক্তি হয়ে যায় যে আপনার কাজটা আমরা করে দিব। তার কি ফিচার আছে সেগুলো নিয়ে মোটামুটি একটা চুক্তি হয়ে যায়। তার পরবর্তীতে এই সেলস টিমের লোক যেটা করে সেটা এই রিকোয়ারমেন্টটা নিয়ে যায় বিজনেস অ্যানালাইসিসের কাছে, যে বিজনেস অ্যানালাইসিস করে। বিভিন্ন বিজনেস নিয়ে তার অ্যানালাইসিস থাকে এবং সে কি ধরনের ফিচার কোথায় অ্যাড করতে হবে, কি করতে হবে, কোন ফিচারের জন্য কিভাবে সে বিজনেসটাকে সাজাবে, বা তার বিজনেসটার ধরন অনুযায়ী সবকিছু ঠিক করা এবং রিকোয়ারমেন্টগুলো নিয়ে, অর্থাৎ এসআরএস যেটাকে বলে, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যে তার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলা ফুলফিল কিভাবে করবে ইত্যাদি জিনিসপত্র নিয়ে সে একটা রোডম্যাপ তৈরি করে যে এই ধরনের ইউজারের জন্য বা এই ধরনের ক্লায়েন্টের জন্য বা এই ধরনের কাজের জন্য আমি অথবা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি এখানে এই ধরনের সার্ভিস দিব এবং এই ধরনের আমার বিজনেসটা ডেভেলপ করব, আমার সিস্টেমটাকে ডেভেলপ করব। এটা মূলত বিজনেস অ্যানালাইসিসের কাজ। দেখেন, দুইটা পার্ট কিন্তু আমি বলেছি। একটা পার্ট ছিল যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে আসা, তো সেই কাজটা কে করেছে? সেই কাজটা যে সেলস এক্সিকিউটিভ করেছে। নেক্সট সেই রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করে, অর্থাৎ সেই রিকোয়ারমেন্টের যে বিজনেসের লজিক আছে সেটাকে অ্যানালাইসিস করে একটা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে। সেটা কে করেছে? বিজনেস অ্যানালাইসিস। আমরা সেলস এক্সিকিউটিভ এবং বিজনেস অ্যানালাইটিকের কথা শুনলাম যে তারা কেউ রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসবে, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো নিয়ে আসবে। তারপরে বিজনেস অ্যানালাইটিক যেটা করবে সেটাকে এসআরএস করবে, অর্থাৎ সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন সে দাঁড় করাবে এবং সে একটা ব্যাকলগ তৈরি করবে। সে ব্যাকলগটা তৈরি করে কি করবে? সে ব্যাকলগটা তৈরি করে আবার সে পিও মানে প্রোডাক্ট ওনার, এখানে যে কথাটা আসতেছে সেটা পিও মানে প্রোডাক্ট ওনার।
প্রোডাক্ট ওনার বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই রিকোয়ারমেন্টটা যার জন্য তৈরি করা হয়েছে তার বা প্রোডাক্টের যে মালিক অথবা যে সফটওয়্যারটার মালিক, যে ওয়েবসাইটটার মালিক, যার জন্য আপনি এটা তৈরি করতেছেন, তিনি হচ্ছে প্রোডাক্ট ওনার। এখন প্রোডাক্ট ওনার সবসময় আপনার সাথে ডিরেক্ট যোগাযোগ করবে জিনিসটা এরকম না। তার প্রতিনিধি কেউ থাকবে, তার কোনো একজন ব্যক্তি নিয়োগ করা থাকবে যিনি হচ্ছে আপনার সাথে কথা বলবে বা আলোচনা করবে। তখন এই বিজনেস অ্যানালাইটিক কী করবে, সে যে রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করেছে সেগুলো অ্যানালাইসিস করে আবার প্রোডাক্ট ওনার সাথে বসবে। প্রোডাক্ট ওনার বলতে অর্থাৎ প্রোডাক্টের যে মালিক তার প্রতিনিধি কোনো দল অথবা তার প্রতিনিধি কোনো টিম অথবা তার প্রতিনিধি কোনো ব্যক্তির সাথে সে আবার আলোচনা করবে এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে। তাহলে আমরা এখানে 3টা স্টেপ পেলাম, যেটা হচ্ছে যে প্রথমত আমরা ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নিলাম সেলস এক্সিকিউটিভ দ্বারা, পরবর্তীতে আমরা বিজনেস অ্যানালাইটিকের কাজ দেখলাম, তারপরে হচ্ছে আমরা পেলাম হচ্ছে আবার আমরা পুনরায় চলে গেলাম হচ্ছে প্রোডাক্ট ওনারের কাছে, তার সাথে আবার কথা বললাম, রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করলাম, তার কোথায় কোনটা লাগবে, কোথায় কী লাগবে না লাগবে ইত্যাদি, তার বিজনেস অ্যানালাইটিকের যে কাজ সেগুলো সে কমপ্লিট করলো বা সে ব্যাকলগটা তৈরি করে সে কনফার্ম করলো এই বিষয়টা। পিএম মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার কাজ হচ্ছে বিজনেস অ্যানালাইটিক থেকে সে যে রিকোয়ারমেন্টগুলো পাবে সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে তার প্রজেক্টটা শুরু করা। তো সে কিন্তু প্রজেক্টের প্রসেসিং শুরু করবে, সে টাস্ক অ্যাসাইন করবে, কাকে কোথায় দেয়া যাবে, এবং হচ্ছে তার কতজন টিমের লোক আছে, টিমটাকে সে সাজাবে, এবং টিমের যদি কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কে কাজ করবে ইত্যাদি বিষয়গুলো সে ঠিক করবে, এবং হচ্ছে সাথে প্রজেক্টটার যে কস্ট এবং হচ্ছে যে টাইমিং সেই বিষয়টা বিজনেস অ্যানালাইটিককে জানাই দিবে, এবং বিজনেস অ্যানালাইটিক পরবর্তীতে ব্যাকলগে গিয়ে সে আবার ক্লায়েন্টকে বলবে যে হচ্ছে আমার এই ধরনের বাজেট আসতে পারে এবং এই ধরনের টাইমিং লাগতে পারে। নেক্সট হচ্ছে যে পিএম এর এই যে কাজগুলো, এই প্রসেসগুলো শেষ হওয়ার পরে অর্থাৎ টাইম অ্যাসাইন করা, টাস্ক অ্যাসাইন করা, তারপর হচ্ছে বাজেট নির্ধারণ করা, টিম সাজানো, কাকে কখন রাখবে, কোন সময় কাকে কাজে লাগাবে ইত্যাদি যে বিষয়গুলো আছে প্রজেক্টটা নিয়ে চিন্তা করা, এবং প্রজেক্টের সাথে জড়িত যে টিম মেম্বাররা আছে তাদের সাথে বসে এটাকে ডিসকাশন করাই হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজারের কাজ। পরবর্তীতে প্রজেক্ট ম্যানেজার কে করবে, প্রজেক্ট ম্যানেজার বসবে হচ্ছে টেকনিক্যাল আর্কিটেক্টের কাছে। টেকনিক্যাল আর্কিটেক্টের কাজটা হচ্ছে মূলত এই যে এই প্রজেক্টে কী ধরনের টেকনোলজি ইউজ করবে, কোন টেকনোলজি ইউজ করবে, কোন আর্কিটেকচার ফলো করবে, এই বিষয়টা সে নির্ধারণ করে দেবে। অর্থাৎ সে ব্যাকএন্ডে কি ইউজ করবে, ফ্রন্ট এন্ডে কি ইউজ করবে, ব্যাকএন্ডেকে সে পাইথন দিয়ে ইউজ করবে নাকি লারাভেল ইউজ করবে, নাকি সে হচ্ছে নোড.জেএস ইউজ করবে, সে কোনটা ইউজ করবে, তারপরে হচ্ছে সে ফ্রন্ট এন্ডে কি রিয়েক্ট ইউজ করবে নাকি ভিউ.জেএস ইউজ করবে, নাকি হচ্ছে সে এখানে অন্য কোনো টেকনোলজি ইউজ করবে, সেই বিষয়গুলো সে হচ্ছে নির্ধারণ করে দিবে এবং আর্কিটেকচারটা সে ড্র করে দিবে যে আমার ফ্রন্ট এন্ড এটা হবে, ব্যাক এন্ডে হবে এভাবে, তারপর হচ্ছে আমার এপিআই কল হবে এভাবে ইত্যাদি বিষয়গুলো হচ্ছে যে টেকনিক্যাল আর্কিটেকচার থাকবে সে হচ্ছে সেগুলা নির্ধারণ করে দেবে। টেকনিক্যাল আর্কিটেক্টের কাছ থেকে প্রজেক্টটা চলে আসবে ইউআই ইউএক্স এর ডিজাইনারের কাছে, যিনি হচ্ছে এই প্রজেক্টটাকে বা যেই টিমটা এই সম্পূর্ণ প্রজেক্টটাকে একটা ইন্টারঅ্যাক্টিভ ফটোটাইপে তৈরি করবে। অর্থাৎ সে হচ্ছে ভিজুয়ালাইজ একটা ফটো আকারে তৈরি করবে, বা হচ্ছে আমরা বলতে পারি এটাকে একটা ডিজাইন আকারে তৈরি করবে, যে আমার লগ ইন পেজ কীরকম হবে, আমার লগ আউট পেজ কীরকম হবে, আমার প্রোডাক্ট পেজ কীরকম হবে, তারপরে হচ্ছে আমার ড্যাশবোর্ড কীরকম হবে, এই যে সম্পূর্ণ প্রজেক্টের যতগুলো আমার রিকোয়ারমেন্ট থাকবে প্রত্যেকটা ফিচার সে ডিজাইন করবে খুব সুন্দরভাবে, এবং হচ্ছে মোবাইলে গেলে কীরকম আচরণ করবে বা কী ধরনের ডিজাইন হবে, আমার ডেস্কটপে আসলে কী ধরনের ডিজাইন হবে, বা আদার্স যে আমার ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে কী ধরনের ডিজাইন আসবে, কোন কালার পর কোন কালার হবে, ডার্ক মোডে কিরকম হবে, লাইট মোডে কিরকম হবে, এই যে সিনারিওগুলা বা এই যে প্রোটোটাইপগুলা তারা হচ্ছে তৈরি করবে ইউআইএক্স ডিজাইনারদের কাজ। নেক্সট হচ্ছে এই প্রজেক্টটা চলে যাবে কার কাছে, ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে, সে হচ্ছে যে নির্ধারিত যে টেকনোলজিটি দেওয়া হয়েছে সেই টেকনোলজি দিয়ে সে হচ্ছে কোডিং শুরু করবে। অর্থাৎ এই যে ডিজাইনটা পাইলো এই ডিজাইনটার সে অনুযায়ী সে কোডিংয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে এটাকে HTML অথবা হচ্ছে সে যেই টেকনোলজি দিয়ে করুক সেই টেকনোলজিটি দিয়ে মূলত হচ্ছে আমার ইউজারের কাছে প্রদর্শন করার মতো, ইউজারকে দেখানোর মতো সে হচ্ছে ওয়েব পেজ তৈরি করবে।
অর্থাৎ আমরা যে ব্রাউজারে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করি, যখন সে লুকিংটা আসে বা আমরা ক্লিক করি, বিভিন্ন বাটন ক্লিক করে থাকি, বিভিন্ন স্লাইডার দেখি, বিভিন্ন অ্যানিমেশন দেখি, তারপর আমাদের কন্টেন্টগুলো দেখি, এগুলো কিন্তু ফন্টিনের পার্ট। মানে হচ্ছে একজন ফন্টিন ডেভেলপার সে মূলত এই জিনিসটাকে তৈরি করবে, সে এটা কোডিং দিয়ে করতে হবে। এটা কিন্তু আবার এখানে কোনো ফটোশপ না, কোনো ফিগমা না, এখানে মূলত হচ্ছে সম্পূর্ণ কোডিং দিয়ে এটাকে ওয়েব পেজ আকারে তৈরি করবে, বা হচ্ছে একটা সফটওয়্যারের লুকিং পয়েন্টটা দেখাবে, বা হচ্ছে ফন্টের ফেসের যে বিষয়টা সেটা হচ্ছে তৈরি করে দিবে। নেক্সটে এখান থেকে চলে আসবে হচ্ছে ব্যাক ইন ডেভেলপারের কাছে। ব্যাক ইন ডেভেলপার কি করবে? ব্যাক ইন ডেভেলপারের কাজটা হচ্ছে যে মূলত ফ্রন্ট ইন ডেভেলপারের যেই ডিজাইনটা করেছে সেটাকে ইউজারের কাছে ইউজারে ইউজ করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে দেওয়া। যেমন আমরা যদি ফেসবুকে ঢুকি, ফেসবুকে কি হয়, একটা পোস্ট তৈরি করতে পারি, ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি। তো ব্যাক ইন ডেভেলপারের কাজই হচ্ছে মূলত হচ্ছে এই যে ফ্রন্ট ইন ডেভেলপারের যে কাজটা করেছে সেই কাজটাকে সে হচ্ছে ডাইনামিক করে ফেলা। অর্থাৎ যাতে করে সে এখান থেকে যে কোনো জিনিস ইউজারে চেঞ্জ করতে পারে, লগ ইন করে ভিতরে ঢুকতে পারে, সে কোনো কিছু ইনসার্ট করতে পারে, ডিলিট করতে পারে, আপডেট করতে পারে। এই যে বিষয়গুলা বা আরো বিভিন্ন জিনিসপত্র এটার সাথে জড়িত থাকে, সেই বিষয়গুলো হচ্ছে কাজ করবে। এখন সে তার ব্যাক ইন টেকনোলজি যে কোনো কিছু ইউজ করতে পারে, সে হোক লারাভেল ইউজ করুক, অথবা সে ওয়ার্ডপ্রেস ইউজ করুক, অথবা সে হচ্ছে অন্য কোনো টেকনোলজি ইউজ করুক, হোক সে পাইথন ইউজ করুক, যে কোনো একটা টেকনোলজি ইউজ করে সে হচ্ছে এই কাজটা কমপ্লিট করবে। তারপরে আসবে হচ্ছে ডিবি এর কাজ অথবা ডাটাবেস ইঞ্জিনিয়ারের কাজ, ডাটাবেস অ্যাডমিন অথবা ডাটাবেস ইঞ্জিনিয়ারের কাজ। তারপরে বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু ব্যাক ইন ডেভেলপার জড়িত থাকবে। অর্থাৎ ব্যাক ইন ডেভেলপারে যে কাজটা করবে, তার ডাটাবেস সে কীভাবে ম্যানেজ করবে, ডাটাবেসে ইন্ডেক্সিং কীভাবে করবে, ডাটাবেসের কুইরি অপটিমাইজ কীভাবে করবে, তারপর হচ্ছে ডাটাবেসের যে বিষয়াদি আছে, ডাটাবেস ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো আছে, অর্থাৎ একটা ব্যাকএন্ডের জন্য ডাটাবেসটাকে কীভাবে সুন্দরভাবে সাজালে ভালো হয় এবং ইন্ডেক্সিং করলে ভালো হয়, কোথাও অপটিমাইজ করতে হবে, কোথায় কোন কুইরি ইউজ করে এটাকে আরেকটু ভালো করতে হবে, বা হচ্ছে এটাকে আরও দ্রুত ফাস্টার কাজ করাইতে হবে। তো ডাটাবেস ইঞ্জিনিয়ার বা হচ্ছে ডাটাবেস যে অ্যাডমিন থাকে তিনি হচ্ছে বা তার টিম হচ্ছে একসাথে ব্যাক ইন ডেভেলপারের সাথে মিলে কিন্তু কাজ করে। এখানে অনেক সময় ব্যাক ইন ডেভেলপারও কিন্তু ডাটাবেস ইঞ্জিনিয়ার হইতে পারে, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু অনেক সময় ভাগও হয় যে ডাটাবেস নিয়ে আলাদা কাজ করার লোক থাকে, ডাটাবেস অ্যাডমিন থাকে। তো মূলত হচ্ছে তারা কিন্তু সমন্বয় করে হচ্ছে ব্যাক ইনটাকে তৈরি করা হয়। তো ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড যখন কমপ্লিট হয়ে যাবে তখন কাজটা চলে আসবে হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাছে। তো ডেভঅপস ইঞ্জিনিয়াররা কি করবে? তাদের কাজ হচ্ছে গিটের সিআই/সিডি পাইপলাইন ঠিক করা, গিটের অ্যাকশনগুলো ঠিক করা, তারপরে হচ্ছে গিট ল্যাব হোক বা হচ্ছে গিট হাব হোক, এই জিনিসগুলো হচ্ছে অ্যাকশন এবং হচ্ছে এগুলার কাজগুলা ঠিক করে দেওয়া, বা এগুলার সার্ভারের সেট আপ করার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো হচ্ছে তারা ঠিক করে ফেলবে। তার পরবর্তীতে আসবে হচ্ছে যে সার্ভারের জন্য যেমন AWS বা হচ্ছে যে সার্ভার সেটআপগুলো আছে সেগুলা সে ঠিক করবে। পরবর্তীতে আসবে হচ্ছে তার ডকার অ্যাড করা, অর্থাৎ সে যদি চায় এখানে ডকার অ্যাড করতে পারবে, বা হচ্ছে অর্থাৎ কন্টেনারাইজ করা, সে এটাকে কন্টেনারাইজ করবে কিনা তার প্রজেক্টটাকে, অর্থাৎ এই যে ফুল প্রজেক্টটা রেডি হলে প্রজেক্টটাকে সেই বিষয়টা সে দেখবে। তারপরে হচ্ছে সে এখানে মনিটরিং টুল সেট করবে। বিভিন্ন ধরনের মনিটরিং টুলস থাকে যেগুলো হচ্ছে পারফরম্যান্স অ্যানালাইসিস হচ্ছে কিনা, তার এখানে ঠিকমতো কাজ করতেছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে ডেভঅপস এর কাজ। যদিও ডেভঅপস এর কাজ আমরা যদি এটা সংক্ষেপে বলি এরকম না, আরো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়াররা করে থাকে। আমরা যদি ডেভঅপস নিয়ে পড়াশোনা করি তাহলে দেখতে পারবো যে ডেভঅপস এর হিউজ পরিমাণ কাজ আছে। তো এই কাজগুলো হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার করবে। অর্থাৎ আমার ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড কমপ্লিট হওয়ার পরে কাজটা চলে আসবে কার কাছে? ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাছে। সে সার্ভার রিলেটেড যত ধরনের কাজ করা দরকার সেই সব ধরনের কাজ এখানে সেট আপ করবে বা সব ধরনের কাজ ইমপ্লিমেন্ট করবে। যখন ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ শেষ, তার সম্পূর্ণ সার্ভার সেটআপ হয়ে গেছে, তখন হচ্ছে চলে আসবে কাজটা কার কাছে? কিউএ ইঞ্জিনিয়ারের কাছে। অর্থাৎ হচ্ছে কোয়ালিটি এনশিওর। সে মূলত হচ্ছে আমার প্রোডাক্টটার কোয়ালিটি এনশিওর করবে। কিভাবে? সে ফাংশনালিটিগুলো চেক করবে, সবগুলা ঠিকমতো কাজ করতেছে কিনা, কোথাও ভুল হচ্ছে কিনা, কোথাও কি ফিক্সিং এর সমস্যা আছে কিনা, মানে অর্থাৎ ভুল ভ্রান্তি, কালার, ডিজাইন সবকিছু ঠিক আছে কিনা, পারফেক্ট কিনা, অর্থাৎ পিক্সেল পারফেক্ট কিনা সেটাও চেক করবে। তারপর হচ্ছে এখানে সে আগে ছিল 10 জন ইউজার দিয়ে হয়তোবা ডেভেলপার টেস্ট করেছে, সে 100 জন ইউজার দিয়ে করবে, সে এখানে 10 লক্ষ ইউজার দিয়ে করবে। অর্থাৎ এটা ঠিকমতো পারফরম্যান্স কাজ করতেছে কিনা। তারপরে হচ্ছে এই প্রজেক্টটা কোনো ধরনের কোথাও কোনো সমস্যা পায় কিনা, এই বিষয়গুলো হচ্ছে সে টেস্ট করবে। সে সম্পূর্ণ টেস্ট করে
সম্পূর্ণ টেস্টিং চালিয়ে যদি দেখে যে কোয়ালিটি এনশিওর আছে, অর্থাৎ কোয়ালিটিটা ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম নাই, কোথাও কোনো সমস্যা নাই, তাহলে সে হচ্ছে পরবর্তী ধাপে পাঠাবে। কিন্তু তার আগে হচ্ছে যদি কোনো প্রবলেম সে খুঁজে পায়, সেটা সাথে সাথে আবার ব্যাকএন্ড ডেভেলপারের কাছে পাঠাবে অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে পাঠাবে, যারা হচ্ছে এই জিনিসগুলো আবার এটাকে মডিফাই করে দিবে অথবা ঠিক করে দিবে। তার মানে হচ্ছে এখানে কিউএ ইঞ্জিনিয়ারের রোল আছে, সে হচ্ছে কোয়ালিটি এনশিওর করবে, অর্থাৎ প্রোডাক্টের যে কোয়ালিটি এনশিওর করা দরকার এবং এখানে তার যতগুলা ইমপ্লিমেন্ট করা দরকার, তার সেক্টরে যতগুলা টেস্টিং আছে, সে সবগুলা টেস্টিং দিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্টটাকে কোয়ালিটি এনশিওর করবে। কিউএ পাস হওয়ার পরে অর্থাৎ কোয়ালিটি এনশিওর হওয়ার পরে আমার প্রোডাক্টটা চলে আসবে কার কাছে? ইউজারের কাছে, যেটাকে বলা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এখানে আসবে, অর্থাৎ ইউজারে এই প্রোডাক্টটাকে দেখবে, তার সম্পূর্ণ যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলোর মতো ঠিকমতো হয়েছে কিনা, বা কোথাও কোনো ইমপ্লিমেন্ট করার দরকার আছে কিনা, আপডেট করার দরকার আছে না। যদি কোনো ফিচার মনে হয় যে না তার এটা লাগবে না, বা হচ্ছে সে এটাকে আসলে চাচ্ছে না অথবা এটাকে অন্যভাবে চাচ্ছে, তখন কিন্তু এটা আবার পরিবর্তন করে দিতে হবে। তো যদি ইউএটি ফাস্ট না হয় তাহলে কিন্তু ডেপ্লয়মেন্টে যাবে না। দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখনো ডেপ্লয়মেন্টে যায় নাই। তো প্রোডাক্টটা ডেপ্লয়মেন্টে কখন যাবে? যখন ইউএটিটা পাস হবে, অর্থাৎ ইউজারের টেস্টিংয়ের পর, অর্থাৎ ইউজারের যদি সবকিছু মনোভূত হয় এবং সে বলে যে 100% ওকে, সবকিছু হ্যাঁ বলে, তখন হচ্ছে সেটাকে ডেপ্লয়মেন্টে পাঠানো হবে। তো আমরা নেক্সট হচ্ছে কি করব? ডেপ্লয়মেন্টে পাঠাবো এটাকে। ইউএটি পাস হওয়ার পরে কাজটা চলে আসবে আবার ডেভঅপসের কাছে। তখন ডেভঅপস কি করবে? এটাকে স্টেজিং সার্ভারে ডিপ্লয় করবে এবং হচ্ছে সে এখানে বিভিন্ন ধরনের সেটআপ করবে, যেমন হচ্ছে সে ডোমেন সেটআপ করবে, এটার সাথে হচ্ছে এসএসএল সেটআপ করবে, তারপরে এটার সাথে আরো বিভিন্ন ধরনের সার্ভার রিলেটেড যে কাজগুলা সেগুলা সে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করবে। অর্থাৎ সে এখানে একটা স্টেজিং রাখবে, অর্থাৎ স্টেজে রাখবে। এটা কিন্তু ফাইনাল না, এখানে টেস্টিং এর জন্য রাখবে মূলত। অর্থাৎ আপনার যে প্রজেক্টটা বা আপনার যে ওয়েবসাইটটা অথবা আপনার যে সফটওয়্যারটা, এটাকে টেস্টিং পারপাসে ডেভঅপস টিম এটাকে রাখবে এবং তারা হচ্ছে বিভিন্ন এখানে টেস্ট করবে সবকিছু ঠিক আছে কিনা, আমার সার্ভারে কোনো ধরনের ইস্যু পাচ্ছে কিনা, কোনো ধরনের বাগ পাচ্ছে কিনা, বা কোনো ধরনের এরর পাচ্ছে কিনা, এই জিনিসগুলো তারা হচ্ছে এনশিওর করে। অর্থাৎ যদি এটা ঠিক হয় তখন হচ্ছে সে প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করবে। অর্থাৎ এখানে দুইটা কাজ করতেছে ডেভঅপসে প্রথমত হচ্ছে সে টেস্টিং করতেছে তার স্টেজিং সার্ভারে রেখে, তারপরে হচ্ছে সে এই কাজটাকে প্রোডাকশন সার্ভারে বা প্রোডাকশনেতে ডিপ্লয় করে, ফাইনালি হচ্ছে আপনি ওই সাইটটা ভিজিট করেন অথবা সাইটটাকে দেখতে পান। ডেভঅপস থেকে ডিপ্লয়মেন্ট কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ ডেভঅপস টিমের কাজ শেষ, তারপরে চলে আসবে হচ্ছে কার কাছে? মেনটেনেন্স টিমের কাছে বা সাপোর্ট ইঞ্জিনিয়ারিং এর কাছে, যারা হচ্ছে বা সাপোর্ট ইঞ্জিনিয়ারদের কাছে, তারা হচ্ছে এই সম্পূর্ণ সাইটটাকে সাপোর্ট দিবে, মেনটেনেন্স করবে। এখানে বিভিন্ন ধরনের বাগ বা বিভিন্ন ধরনের যদি সমস্যা আসে সেগুলো তারা দেখবে, তারপর ইউজারের দিক থেকে যদি কোথাও কোনো রিকোয়ারমেন্ট নতুন করে আসে সেগুলো তারা দেখবে। অর্থাৎ মেনটেনেন্স রিলেটেড যে কাজগুলা, এই সফটওয়্যারটাকে আপডেট করানো, এই সফটওয়্যারটাকে বিভিন্ন ধরনের ফাংশনালিটি দিয়ে এটাকে চালানো, এই যে কাজগুলো, অর্থাৎ একটা সাইট যখন রান হওয়ার পরে এটা কিন্তু মেনটেনেন্স করা লাগে। তো এই মেনটেনেন্সের কাজগুলো হচ্ছে আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়াররা অথবা হচ্ছে মেনটেনেন্স টিমে এই কাজগুলো করে থাকে। এবং এখানেই হচ্ছে একটা প্রোডাক্ট সম্পূর্ণভাবে সঠিকভাবে ডিপ্লয়মেন্ট ঘটে অথবা হচ্ছে মার্কেটে আসে। আর এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের লাইফের একটা প্রোডাক্ট, শুরু থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আসার স্টেপগুলা বা ধাপগুলা। দেখেন এখানে কিন্তু অনেকগুলা স্টেজ পার হয়ে আসছে, অনেক ধরনের ইঞ্জিনিয়াররা এখানে যুক্ত ছিল এবং হচ্ছে সবগুলো স্টেজে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার ভাগ ছিল, বিভিন্ন টিম ছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি কি একটা প্রজেক্ট শুধু আমরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিলে আর আমি করে ফেললাম, জিনিসটা এরকম না। এখানে অনেক ধরনের স্টেজ পার হয়ে আসতে হয়। এই স্টেজগুলো পার হয়ে আসার পরে হচ্ছে একটা প্রোডাক্ট আপনি হাতে পান বা একটা প্রোডাক্ট আমাদের ইউজার হাতে পায় বা ইউজ করতে পারে। আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ আগামী দিন কোন একটা বিষয় নিয়ে, টেক রিলেটেড কোন একটা বিষয় নিয়ে আলোচনা করব, বা হচ্ছে প্রোগ্রামিং বিষয় নিয়ে আলোচনা করব, অথবা হচ্ছে টেকনোলজির কোনো বিষয় নিয়ে আলোচনা করব, অথবা কোনো সতর্কমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।